সবাইকে স্বাগতম আমাদের ইমেথ একাডেমিতে। আজকে আমরা গণিতের বাস্তব সংখ্যা এবং এর প্রকারভেদ নিয়ে আলোচনা করব। সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা পড়ার জন্য আমাদেরকে প্রথমে একটা টপিক শিখতে হবে, সেটা হলো ব্যবধি। কি বললাম? ব্যবধি। ব্যবধি। গণিতে 4 ধরনের ব্যবধি আছে। 4 ধরনের কি আছে? ব্যবধি আছে। আচ্ছা, প্রথম ব্যবধির নাম হলো বদ্ধ ব্যবধি। প্রথম ব্যবধির নাম হলো কি? বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি হলো প্রথমে থার্ড ব্র্যাকেট থাকবে, পরে থার্ড ব্র্যাকেট থাকবে। তাহলে বদ্ধ ব্যবধি কি বোঝায় আসলে? তাহলে আমি যদি লিখি এখানে 4,7 থার্ড ব্র্যাকেট, প্রথমে থার্ড ব্র্যাকেট পরে থার্ড ব্র্যাকেট দিয়ে বোঝায় যে মানটা হচ্ছে এখান থেকে শুরু। মানটা কি? এখান থেকে শুরু, অর্থাৎ 4 থেকে শুরু মানটা, এবং এই পর্যন্ত। তাহলে বদ্ধ ব্যবধি বলতে আমরা বুঝবো প্রথমে থার্ড ব্র্যাকেট পরে থার্ড ব্র্যাকেট, মানটা হচ্ছে এখান থেকে শুরু হবে এই পর্যন্ত হবে, অর্থাৎ 4 থেকে শুরু করে 7 পর্যন্ত প্রত্যেকটা মানই এখানে আছে, অর্থাৎ প্রত্যেকটা মান এখানে থাকবে। 2 নম্বর ব্যবধির নাম হচ্ছে আমাদের মুক্ত ব্যবধি। মুক্ত ব্যবধি হলো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট পরে ফার্স্ট ব্র্যাকেট, অথবা যদি আমরা এই থার্ড ব্র্যাকেট গুলাকে যদি আমরা উল্টায় লিখি এভাবে আর এভাবে, তাহলেও এটা মুক্ত ব্যবধি বোঝায়। তাহলে এই মুক্ত ব্যবধি কি বোঝায় আসলে? যদি আমি 4 আর 7 লিখি, অর্থাৎ যদি ফার্স্ট ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখি, বা 4,7 এই যে উল্টা থার্ড ব্র্যাকেট আর উল্টা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি, এটার মানে হচ্ছে মানটা এর পর থেকে শুরু, এর পর থেকে শুরু, মানে 4 না 4-এর পর থেকে শুরু, 7 না 7-এর আগ পর্যন্ত, এর কি আগ পর্যন্ত। তাহলে মুক্ত ব্যবধির কাজ হচ্ছে কি? মানটা বোঝাবে হচ্ছে এর পর থেকে শুরু, অর্থাৎ 4 না 4-এর পর থেকে, 7 না 7-এর আগ পর্যন্ত যা যা মান আছে এটা হবে। তাহলে এটা একটা হলো বদ্ধ ব্যবধি, একটা হলো কি আমাদের মুক্ত ব্যবধি। আচ্ছা, আরেকটা ব্যবধি হচ্ছে আমাদের 3 নাম্বার, এটা হলো বদ্ধ মুক্ত ব্যবধি। কি বললাম? বদ্ধ মুক্ত ব্যবধি। বদ্ধ মুক্ত, প্রথমে থার্ড ব্র্যাকেট পরে ফার্স্ট ব্র্যাকেট, অথবা যদি আমরা থার্ড ব্র্যাকেট লিখি এবং এই থার্ড ব্র্যাকেটটাকে উল্টায় লিখি, তাহলে এটাও তোমার বদ্ধ মুক্ত বোঝায়, এটাও কি বদ্ধ মুক্ত বোঝায়। তাহলে আমি যদি এখন আবার 4 আর 7 লিখে এখানে থার্ড ব্র্যাকেট দেই, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই, এটা বোঝাবে মানটা হচ্ছে এখান থেকে শুরু, এখান থেকে শুরু এর আগ পর্যন্ত, এখান থেকে শুরু কি এর আগ পর্যন্ত। তাহলে বদ্ধ মুক্ত ব্যবধি বলতে কি বোঝায়? প্রথমে থার্ড ব্র্যাকেট পরে ফার্স্ট ব্র্যাকেট, এটা বোঝাবে মানটা 4 থেকে শুরু হয়েছে 7-এর আগ পর্যন্ত, 7 না। আচ্ছা, পরের ব্যবধির নাম হচ্ছে আমাদের মুক্ত বদ্ধ ব্যবধি, এটা 4 নাম্বার। মুক্ত বদ্ধ, প্রথমে ফার্স্ট ব্র্যাকেট পরে থার্ড ব্র্যাকেট, অথবা যদি আমরা এইভাবে লিখি আর কি, থার্ড ব্র্যাকেটটাকে উল্টায় লিখি, তাহলে এটা কি বোঝায়? মুক্ত বদ্ধ বোঝায়। তাহলে 4,7 ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, এটার মানে হচ্ছে মানটা এর পর থেকে শুরু হবে, এর পর থেকে শুরু এই পর্যন্ত, মানটা এর পর থেকে শুরু কি এই পর্যন্ত। তাহলে গণিতে এরকম আমাদের কি সংখ্যাকে ব্যাখ্যা করার জন্য আমরা 4 ধরনের ব্যবধিকে আমরা ব্যবহার করি, বদ্ধ মুক্ত, বদ্ধ মুক্ত, মুক্ত বদ্ধ। তাহলে এগুলোর মিনিং আসলে আমরা বুঝতে পারতেছি যে কোন ব্যবধি কি বোঝায়। আচ্ছা, তো ব্যবধি খুবই গুরুত্বপূর্ণ কেন বললাম? সংখ্যাটাকে ভালো করে বোঝার জন্য। যেমন আমাদের বাস্তব সংখ্যার প্রথম প্রকার ভেদে হলো আমাদের, মানে প্রথম সংখ্যাটা হলো বাস্তব সংখ্যার ক্ষেত্রে, সেটা হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। প্রথমটা হলো কি আমাদের স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে ইংলিশে আমরা বলি
ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যার সেটকে বড় হাতের n দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, স্বাভাবিক সংখ্যা কোনগুলা? সেগুলো হলো 1 2 3 4 থেকে শুরু করে, মানে 1 থেকে শুরু করে এভাবে 1 2 3 যে পূর্ণ মানগুলো আসতেছে, এই 1 থেকে শুরু করে অসীমের আগ পর্যন্ত। অসীম স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে না, এবং অসীম বাস্তব সংখ্যার মধ্যে পড়বে না, এটা আমি পরে বলতেছি। 1 থেকে শুরু করে অসীমের আগ পর্যন্ত যত পূর্ণ সংখ্যাগুলো আছে সবগুলোই হলো স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা কি ব্যবধি ইউজ করছি আমরা এখানে? বদ্ধ মুক্ত, কারণ এখানে থার্ড ব্র্যাকেট, এখানে কি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে প্রথমটা হলো কি স্বাভাবিক সংখ্যা। 2 নম্বর সংখ্যা হলো আমাদের পূর্ণ সংখ্যা। 2 নম্বর সংখ্যা হলো কি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার ইংলিশ নাম হলো ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যার যদিও ইংলিশ নাম ইন্টিজার নাম্বার, কিন্তু পূর্ণ সংখ্যার সেটকে প্রকাশ করা হয় বড় হাতের জ্যাড দিয়ে। কি বললাম? বড় হাতের জ্যাড দিয়ে। আচ্ছা, অনেক সময় আমরা হাতে লেখার সময় আমরা এইভাবে একটু দাগ দিয়ে দিই, এখানে আমরা একটু দাগ দিয়ে দিই আর কি। তাহলে বড় হাতের জ্যাড হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যার সেট। তাহলে পূর্ণ সংখ্যা কোনগুলা? যে -ইনফিনিটি থেকে শুরু করে এই দেখো, -ইনফিনিটির পর থেকে +ইনফিনিটির আগ পর্যন্ত যত পূর্ণ মানগুলো আছে সবই হলো পূর্ণ সংখ্যা। অর্থাৎ -ইনফিনিটির পর থেকে যে নেগেটিভ সংখ্যাগুলো আমরা পাই পূর্ণ -2 -5 -10 0 1 2 3 এভাবে করে আমরা প্লাস অসীমের আগ পর্যন্ত আমরা যা পাবো সবই হচ্ছে কি আমাদের পূর্ণ সংখ্যা। অর্থাৎ পূর্ণ মানগুলো হচ্ছে কি পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যা হচ্ছে আবার 2 ধরনের। যেমন এই -ইনফিনিটির পর থেকে -1 পর্যন্ত যে সংখ্যাগুলা, অর্থাৎ যে নেগেটিভ সংখ্যাগুলো, এগুলোকে আমরা বলি ঋণাত্মক সংখ্যা। কি বলি আমরা? ঋণাত্মক সংখ্যা বলি। আচ্ছা, আর 0 থেকে শুরু করে যেই স্বাভাবিক সংখ্যাগুলো পরে আছে আমাদের, সেগুলোকে বলি আমরা অঋণাত্মক সংখ্যা। 0 থেকে শুরু করে সকল পজিটিভ যে পূর্ণ সংখ্যাগুলো সেগুলোকে আমরা বলবো অঋণাত্মক সংখ্যা। আচ্ছা, তাতে আমার ধনাত্মক কোনগুলা? ধনাত্মক হলো 1 থেকে শুরু করে ইনফিনিটির আগ পর্যন্ত যা, সেটা হলো ধনাত্মক। তাহলে অঋণাত্মক বলতে ধনাত্মক +0, আর ধনাত্মক বলতে শুধু 1 থেকে শুরু করে যেগুলো আছে সেগুলা। তাহলে 0 থেকে বললে হচ্ছে অঋণাত্মক, আর 0 ব্যতীত বললে ধনাত্মক, আর এদিকে হচ্ছে আমাদের কি ঋণাত্মক। আচ্ছা, এখন আমাদের একটা কনফিউজিং কোশ্চেন হচ্ছে যে 0 কি আমাদের জোড় সংখ্যা নাকি বেজোড় সংখ্যা? আচ্ছা, 0 হচ্ছে একটা জোড় সংখ্যা। 0 কেন জোড় সংখ্যা? কারণ 0 জোড় সংখ্যা কেন? কারণ হচ্ছে আমরা জানি যে পৃথিবীর প্রত্যেকটা বেজোড় সংখ্যার আগে একটা জোড় সংখ্যা আছে। দেখো যে 3-এর আগে কি আছে? 2 আছে, আবার 5-এর আগে 4 আছে। সেই হিসাবে 1 যেহেতু বেজোড় সংখ্যা, এজন্য 1-এর আগে অবশ্যই একটা জোড় সংখ্যা থাকা উচিত। এজন্য 1-এর আগে যেহেতু 0 আছে, 0 হলো একটা জোড় সংখ্যা। আর 0 যদি জোড় সংখ্যা হয়, তাহলে -1 কি সংখ্যা? দেখো, জোড় সংখ্যার পরে একটা বেজোড় থাকে, আগে একটা বেজোড় থাকে। যেহেতু 0 একটা জোড় সংখ্যা, 0-র পরে একটা বেজোড় আছে, তাহলে -1ও অবশ্যই বেজোড় হবে। তাহলে -1 কেমন বেজোড়? -1 হলো আমাদের কি ঋণাত্মক বেজোড় সংখ্যা। -1 কি আমাদের ঋণাত্মক বেজোড় সংখ্যা। -1 যদি ঋণাত্মক বেজোড় সংখ্যা হয়, তাহলে -2 কেমন সংখ্যা? -2 হবে আমাদের ঋণাত্মক জোড় সংখ্যা। তাহলে নেগেটিভ সংখ্যাও কি হতে পারে? জোড় বেজোড় হতে পারে, সেটা হবে ঋণাত্মক বেজোড়, ঋণাত্মক জোড়। আচ্ছা, 0 হচ্ছে একটা নিরপেক্ষ সংখ্যা, কারণ 0 পজিটিভও না নেগেটিভও না। পজিটিভ এবং নেগেটিভের মাঝামাঝি এসে একটা অবস্থা তৈরি করছে, এই জন্য সেটা কি নিরপেক্ষ সংখ্যা। তাহলে আশা করি আমরা পূর্ণ সংখ্যার যেই ভাগগুলো আমি বললাম সবাই বুঝতে পারছো। পরবর্তী আমাদের যে সংখ্যাটা, সেটা হলো মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। মূলদ সংখ্যার ইংলিশ নাম হচ্ছে রেশিওনাল নাম্বার। মূলদ সংখ্যার ইংলিশ নাম হলো কি আমাদের রেশিওনাল নাম্বার।
মূলদ সংখ্যার সেটটাকে প্রকাশ করা হয় বড় হাতের কিউ দিয়ে। আমরা জানি কিউ সমান আমরা বলি কত, যে পি বাই কিউ আকার, যে সংখ্যাটাকে পি বাই কিউ আকারে লেখা যায়। তাহলে পি এবং কিউ কি? পি ও কিউ হলো আমাদের দুইটা পূর্ণ সংখ্যা, এবং পি ও কিউ হলো সহমৌলিক সংখ্যা। তাহলে পি কিউ কি হবে? আমাদের পূর্ণ হবে, এবং পি কিউ কি হবে? আমাদের সহমৌলিক হবে। আর কিউর মানটা কোনো অবস্থায় 0 হওয়া যাবে না। তাহলে এই শর্তটাকে মানলেই কিউ হবে কি? একটা মূলদ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা তো আমরা এখানে পড়ে আসছি, বুঝতে পারছি, কিন্তু সহমৌলিক সংখ্যাটা আসলে কি? দেখো, সহমৌলিক সংখ্যাটা হচ্ছে যখন দুইটা সংখ্যার মধ্যে উৎপাদক হিসাবে শুধুমাত্র এক থাকবে কমন, যেমন 7 এবং 5, এরা হচ্ছে সহমৌলিক সংখ্যা। কেন সহমৌলিক সংখ্যা? কারণ 7 এর এবং দেখো 7 এর মধ্যে 7 into 1 আছে, 5 এর মধ্যে কি 5 into 1 আছে। তাহলে 7 এবং 5 এদের মধ্যে উৎপাদক হিসাবে শুধুমাত্র কি কমন আছে? এক কমন আছে। এজন্য 7 এবং 5 হলো কি? সহমৌলিক। যদি আমরা আরো দেখি যে 4 এবং ধরো 5, তা 4 এবং 5 এর মধ্যে যদি আমরা উৎপাদক করি, 4 এর মধ্যে 4 into 1 বলতে পারি আমরা, 2 into 2 বলতে পারি, কিন্তু 5 কত? 5 into 1। তাহলে 4 এর মধ্যে উৎপাদক হিসাবে 1 আছে, এখানেও কি 1 আছে। অর্থাৎ 1 যদি দুইটা সংখ্যার মধ্যে কমন উৎপাদক হিসাবে থাকে, তখন ওই সংখ্যাগুলোকে বলা হয় সহমৌলিক সংখ্যা। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তাহলে এখন মূলদ সংখ্যা তাহলে কোনগুলা? যেমন ধরো আমি যদি বলি 4 কি একটা মূলদ সংখ্যা কিনা? 4 একটা মূলদ সংখ্যা। কেন? কারণ 4কে আমরা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে লিখতে পারি, মানে 8/2 কি দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত বা পূর্ণ সংখ্যার ভাগফল। যদি আমরা বলি -2 কি মূলদ নাকি অমূলদ? -2 মূলদ। কেন? কারণ -20কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তাহলে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাতে লেখা যায়, এজন্য -2 কি তোমার মূলদ সংখ্যা। যদি আমরা বলি 2.14, মানে এটা একটা সসীম দশমিক, কারণ 14 এর পরে শেষ হয়ে গেছে এটা। তাহলে এই 2.14 কি মূলদ কিনা? হ্যাঁ, এটাও মূলদ। কেন? কারণ আমরা যদি 214কে আমরা 100 দিয়ে ভাগ করলে আমরা 2.14 পাই। আচ্ছা, বাকিটা আমি উপরে লিখতেছি। 4 নাম্বার -4.71, এটা কি মূলদ? হ্যাঁ, এটাও মূলদ। কেন? কারণ আমি যদি -471কে আমি 100 দিয়ে ভাগ করি, সেটা দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত আসতেছে। যদি আমরা বলি 5.21 পৌনঃপুনিক, এটা কি মূলদ কিনা? দেখো, আমি লিখতে পারি পৌনঃপুনিক এবং দশমিক বাদ দিয়ে হচ্ছে 521 মাইনাস 52 বাই হচ্ছে কত? 90। তো এখানে আসতেছে আমাদের 9, আর কত এখানে 6, আর হলো 4, অর্থাৎ এত। তাহলে আমরা কত পাইলাম? আমরা পাইলাম তোমার যে 5.21 পৌনঃপুনিক মানে কত? দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত। তাহলে আমি এখানে যেই 5 ধরনের সংখ্যা আমি লিখছি, এই 5 ধরনের সংখ্যাই আসলে মূলদ সংখ্যা। কেমন সংখ্যাগুলা? দেখো, 4 কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। পৃথিবীর সমস্ত স্বাভাবিক সংখ্যা হলো মূলদ সংখ্যা, ঠিক আছে? -2 কিন্তু একটা পূর্ণ সংখ্যা, আবার 4 কিন্তু পূর্ণ সংখ্যা হয়। আচ্ছা, -4কে যদি আমরা পূর্ণ সংখ্যা হিসাবে কাউন্ট করি, আচ্ছা 4 কিন্তু -2 পূর্ণ সংখ্যা হিসাবে কাউন্ট করি আমরা, তাহলে -2 পূর্ণ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যা হচ্ছে কি? মূলদ সংখ্যা। 2.14 এটাকে আমরা কি বলবো? সসীম দশমিক বলবো। আমরা কি বলবো? সসীম দশমিক। সসীম দশমিক। তাহলে সকল, আর এটা হলো পজিটিভ সসীম দশমিক, এটা হলো কি নেগেটিভ সসীম দশমিক। তার মানে সকল সসীম দশমিক, সেটা পজিটিভ হোক, সেটা নেগেটিভ হোক, সেটা মূলদ হবে। আর 5.21 পৌনঃপুনিক, এটা হলো কি আমাদের আবৃত দশমিক। কেমন দশমিক? আবৃত দশমিক। তাহলে এই 4 ধরনের সংখ্যা, সকল স্বাভাবিক, সকল পূর্ণ, সকল সসীম দশমিক, সকল আবৃত দশমিক, সব হলো কি আমাদের মূলদ সংখ্যা। আচ্ছা, তাহলে এখন আমাদের আরেকটা সংখ্যা রয়ে গেল, সেটা হলো কি? অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যাটাকে আমি বোঝানোর জন্য এখানে লিখলাম অমূলদ সংখ্যা।
অমূলদ সংখ্যার ইংলিশ নাম হচ্ছে ইরেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার। আর অমূলদ সংখ্যার সেটটাকে কিউ প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। তাহলে কিউ প্রাইম সমান কত হবে? নট ইকুয়াল টু পি বাই কিউ, কিউ নট ইকুয়াল টু 0। অর্থাৎ যে সংখ্যাটাকে দুইটা পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে লেখা যায় না, সেই সংখ্যাটাকে কি বলা হয়? অমূলদ সংখ্যা বলা হয়। তাহলে অমূলদ সংখ্যা কোনগুলা? দেখো, পৃথিবীর সকল মৌলিক সংখ্যার বর্গমূল। সকল মৌলিক সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ। যেমন আমরা জানি 1 কিন্তু মৌলিক না, 1 হচ্ছে আমাদের সহমৌলিক সংখ্যা। তাহলে √2, √3 এগুলো হচ্ছে কি আমাদের অমূলদ সংখ্যা, মানে সকল মৌলিক সংখ্যাগুলোর বর্গমূলই হবে কি অমূলদ। আর কিছু অমূলদ আমাদের প্রতীক আছে, একটা হলো পাই, একটা হলো ই। এই দুইটা হলো কি আমাদের অমূলদ সংখ্যা বা অমূলদ প্রতীক। তাহলে আমরা স্বাভাবিক, পূর্ণ, মূলদ, অমূলদ বুঝলাম। তাহলে এখন বাস্তব সংখ্যা আসলে কি? দেখো, বাস্তব সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যার সেটকে 8 দিয়ে প্রকাশ করা হয়। আর হাতে লেখার সময় আমরা এখানে একটা দাগ দিই এরকম করে। দেখো, সকল স্বাভাবিক, সকল পূর্ণ, সকল মূলদ, সকল অমূলদ সবকিছু মিলে যে সংখ্যাটা, কি বললাম? সকল স্বাভাবিক, সকল পূর্ণ, সকল মূলদ, সকল অমূলদ, এই 4টা মিলে যে সংখ্যা হবে, সেই সংখ্যাটাকে আমরা কি বলবো? বাস্তব সংখ্যা বলবো। তাহলে বাস্তব সংখ্যা আমরা বুঝতে পারছি যে স্বাভাবিক, পূর্ণ, মূলদ, অমূলদ সবগুলো মিলে হচ্ছে বাস্তব সংখ্যা। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা যদি মূলদ এবং অমূলদকে যদি আমরা একসাথ করি, তাহলে আমরা কি পাবো? আমরা আর পাবো, মানে পুরা বাস্তব সংখ্যার সেটটা পাবো। আর যদি আমরা মূলদ এবং অমূলদকে যদি আমরা ইন্টারসেকশন করি, দেখো মূলদ এবং অমূলদের মধ্যে কিন্তু কোনো কমন মান নেই, তখন আমরা কি পাবো? একটা ফাঁকা সেট পাবো। তাহলে মূলদ এবং অমূলদকে একসাথে করলে কি পাওয়া যায়? বাস্তব সংখ্যা পাওয়া যায়। মানে মূলদ এবং অমূলদকে যদি আমরা ইন্টারসেকশন করি, মানে কমন করলে আমরা কি পাবো? আমরা ফাঁকা সেট পাবো। আরেকটা কনসেপ্ট যদি আমরা খেয়াল করি, এখানে দেখো n এর, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার প্রত্যেকটা মান পূর্ণ সংখ্যার ভিতরে আছে। স্বাভাবিক সংখ্যার প্রত্যেকটা মান কি পূর্ণ সংখ্যার ভিতরে আছে। এই জন্য আমরা বলতে পারি যে n অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হচ্ছে সাবসেট অফ জ্যাট। n হচ্ছে জ্যাটের একটা উপসেট, মানে n এর প্রত্যেকটা মানে জ্যাটের মধ্যে আছে। এবার দেখো, জ্যাটের প্রত্যেকটা মান কোথায় আছে? কিউর মধ্যে আছে। কারণ কি? পূর্ণ সংখ্যা, মানে কিউর মধ্যে জ্যাট ব্যতীত কি আরো অনেক সংখ্যাও আছে, কিন্তু জ্যাটও তো আছে। তাহলে জ্যাট হচ্ছে কি বলতে পারি আমরা? কিউর একটা উপসেট, অর্থাৎ জ্যাট সাবসেট অফ কিউ। আবার কিউর প্রত্যেকটা মান কোথায় আছে? আর এর ভিতরে আছে। তাহলে আমরা বলতে পারি যে কিউ উপসেট অফ আর। এই যে n সাবসেট অফ জ্যাট সাবসেট অফ কিউ সাবসেট অফ আর, এটা হলো সংখ্যার ক্ষেত্রে সেটের সম্পর্ক। তাহলে আমরা এখানে বোর্ডে যা আলোচনা করলাম, এটা হলো আমাদের বাস্তব সংখ্যার বিভিন্ন শ্রেণী ভাগগুলা, এবং কোনটা কিভাবে হয়, কিভাবে আমরা বুঝতে পারি, সেটা আমরা ভালো করে আশা করি। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।